প্রাইড অ্যান্ড প্রেজুডিসের এই ক্লাসে আমরা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউসগুলো এক ঝলকে আলোচনা করে নেব। SLST 2025-এর প্রস্তুতির এই সিরিজে আমরা কভার করছি প্র্যাকটিস সেট এবং মক টেস্ট, যেখানে আজকের ক্লাসে আমরা 11-12 লেভেলের সিলেবাসের অন্তর্গত জেন অস্টিনের লেখা প্রাইড অ্যান্ড প্রেজুডিসের ওপরে 100টারও বেশি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এই সমস্ত কোয়েশ্চেনগুলোর মধ্যে আমি টাফ, মডারেট, ইজি সমস্ত ধরনেরই কোয়েশ্চেন রেখেছি, যাতে নভেল থেকে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে তোমাদের সবারই একটা ক্লিয়ার ধারণা জন্মায়। শুধু টাফ কোয়েশ্চেন এবং শুধু ইজি কোয়েশ্চেন প্র্যাকটিস করে কোনো লাভ নেই। সমস্ত ধরনের কোয়েশ্চেন মিক্সড সেট প্র্যাকটিস করলে তোমরা সমস্ত দিক থেকে পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারবে। SLSTর প্রিপারেশনে নভেল তোমাদের সবারই একটা মাথা ব্যথার বস্তু, তাই নভেল নিয়ে এর আগের ক্লাসে আমি প্রাইড অ্যান্ড প্রেজুডিসের সমস্ত কিছু গল্পের আকারে বুঝিয়ে দিয়েছি। সেখানে গল্পের চলে সমস্ত মূল উপাদান, সমস্ত ইনফরমেশনগুলো আমি তোমাদেরকে শেয়ার করেছি। আশা করি যারা যারা সেই ক্লাসটা করোনি, তোমরা যদি সেই ক্লাসটা অবশ্যই করে নাও, তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে নভেলের ওপরে, বিশেষ করে আজকের এই প্রাইড অ্যান্ড প্রেজুডিসের ওপরে কোনো রকম অসুবিধে থাকবে না। তো সরাসরি লাইন বাই লাইন কোয়েশ্চেন আলোচনায় যাওয়ার আগে বলে রাখি, যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে পরবর্তী প্র্যাকটিস সেটের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ারের পাশাপাশি একটা হাইপ করে দেবে এবং SLST সংক্রান্ত যাবতীয় নোটস ও প্র্যাকটিস সেটের জন্য PDF পেতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও ধারাবাহিকতা বজায় রেখে ডেইলি মক টেস্টের জন্য তোমরা সরাসরি আমার অনলাইন মক টেস্ট ব্যাচেও জয়েন করতে পারো। অনলাইন মক টেস্ট ব্যাচের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। আর SLST সংক্রান্ত কোনো ইনফরমেশন বা ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। এছাড়াও বলে রাখি, প্রাইড অ্যান্ড প্রেজুডিস নিয়ে ওয়ান লাইনার ডিসকাশন বা SLST রিগার্ডিং যে কোনো টপিকের ওপরে ওয়ান লাইনার নিয়ে ক্লাস ডিসকাশন পেতে চাইলে তোমরা সরাসরি আমার ইউটিউব মেম্বারশিপ গ্রুপে জয়েন করতে পারো, যেখানে প্রত্যেকটি টপিকের ওপরে ওয়ান লাইনার ডিসকাশন সহ আলাদা আলাদাভাবে এবং একত্রিতভাবে, তাই ওয়ান লাইনার রিগার্ডিং ক্লাস ডিসকাশন পেতে হলে তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া মেম্বারশিপ গ্রুপে অবশ্যই জয়েন করে যেতে পারো। তো চলো নভেল প্রাইড অ্যান্ড প্রেজুডিস থেকে আজকের প্র্যাকটিস সেট শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1 দেখো, হুইচ থিম ইজ প্রাইমারিলি সিম্বলাইজড বাই এলিজাবেথস ভিজিট টু পেমবার্লে। এলিজাবেথ পেমবার্লে ভিজিট করেছিল। পেমবার্লে কি মিস্টার ডার্সির এস্টেট, সেখানে ডার্সির বাসস্থান। তো তার সেই যে ভিজিটটা, এটা কিসের প্রতীক? জেন্ডার রোলস, ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, ট্রান্সফরমেশন অ্যান্ড মরাল ম্যাচুরিটি, প্যারেন্টাল নেগলেক্ট। রাইট অ্যান্সার হবে ট্রান্সফরমেশন অ্যান্ড মরাল ম্যাচুরিটি। কারণ অবশ্যই এর আগে তো তিনি ডার্সি যখন তাকে প্রস্তাব দিতে এসেছিল যথেষ্ট অপমানিত করে অনেক কথা শুনিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে ডার্সির লেটার পেয়ে তার মধ্যে ডার্সির প্রতি চিন্তাভাবনা চেঞ্জ হয় এবং তার ম্যাচুরিটি কাজ করে, তিনি সব কিছু বুঝতে পারেন, ফলে এটা একটা ট্রান্সফরমেশনও বটে। তাই এটা অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফ্রেজ প্রাইড অ্যান্ড প্রেজুডিস ইন দ্য টাইটেল রেফার্স মোস্ট ডিরেক্টলি টু এলিজাবেথ অ্যান্ড লিডিয়া, ডার্সি অ্যান্ড উইকহ্যাম, এলিজাবেথ অ্যান্ড ডার্সি, জেন অ্যান্ড বিংলে। প্রাইড এবং প্রেজুডিস, প্রাইড মানে কি? গর্ব, প্রেজুডিস মানে কুসংস্কার। এখানে আমরা দুটো চরিত্রের মধ্যেই কিন্তু গর্ব এবং পক্ষপাত বা এই যে কুসংস্কার, এটা আমরা দেখতে পেয়েছিলাম। মানে এলিজাবেথ এবং ডার্সি উভয়ই গর্ব এবং পক্ষপাত প্রদর্শন করেছিল, কারণ এলিজাবেথও তার এই নৈতিকতা, তার এই স্পষ্টবাদিতা নিয়ে যথেষ্ট গর্বিত ছিল এবং ডার্সি, বিংলে এই ধরনের সোসাইটির উচ্চ পদস্থ বা ধনী ব্যক্তিদের প্রতি তার মনেও একটা বিতৃষ্ণা বা বিদ্বেষ ছিল যে এরা ঠিক অন্যরকম, এবং উল্টো দিকে ডার্সিরও তাই ছিল। সে তার সোশ্যাল স্টেটাস নিয়ে যথেষ্ট গর্বিত ছিল এবং সমাজের নিচু স্তরের মানুষদের প্রতি তারও একটা প্রেজুডিস কাজ করত। তাই এই টাইটেলটা রেফার করে ডিরেক্টলি এলিজাবেথ এবং ডার্সিকে। অপশন সি হবে রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ সোসাইটাল নর্মস ইজ রিফ্লেক্টেড ইন মিস্টার কলিন্স ইনহেরিটিং লংবর্ন? ইকুয়াল ইনহেরিটেন্স ল, প্রাইমোজেনিচার, মেল এন্টেইলমেন্ট, ক্লাস মোবিলিটি। অপশন সি হবে রাইট অ্যান্সার। কারণ সেই সময়ে
সোসাইটিতে মেয়েদের কোনো সম্পদের মালিকানা ছিল না বা মালিকানা অধিকার ছিল না। ছেলেদের সম্পত্তি ডিরেক্টলি উত্তরাধিকার সূত্রে পরবর্তী সন্তানকে মানে পুত্র সন্তানকে বা পরিবারের জ্যেষ্ঠ পুত্রকে স্থানান্তরিত হতো। মেয়েরা শুধুমাত্র তাদের ভবিষ্যৎ নিশ্চিত করত সমাজে সুন্দর শিক্ষিত ধনী স্বামী খোঁজার মাধ্যমে। তো এই যে মেল হের এই যে প্রথাটা এটা সেই সময় প্রচলিত ছিল। ফলে আমরা এই উপন্যাসেও দেখতে পাই মিস্টার এবং মিসেস বেনেটের সম্পত্তির ডিরেক্ট মালিকানা তার মেয়েরা কিন্তু পাবে না, এবং জেন অস্টিনের ব্যক্তিগত জীবনেও কিন্তু তাই ঘটেছিল। তার বাবাও কিন্তু মিস্টার রেভারেন্ড জর্জ বেনেট তার যে সম্পত্তি সেটা উত্তরাধিকার সূত্রেই কিন্তু পেয়েছিলেন, এবং দীর্ঘদিন উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এই হস্তান্তরিত সম্পত্তির কারণে তারাও একসময় একটা পর্যায়ে দারিদ্রতার দিকে ঝুঁকে পড়েছিলেন। সো অপশন সি হবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, চার্লট বা শার্লট লুকাসেস ডিসিশন টু ম্যারি মিস্টার কলিন্স primarily reflects passionate love, social rebellion, acceptance of societal limitations, religious devotion. অপশন সি হবে রাইট অ্যান্সার, অ্যাকসেপ্টেন্স অফ সোসাইটাল লিমিটেশনস। অবশ্যই, কারণ বিয়েটাকে তখনকার যুগে একটা সুযোগ বলেই দেখা হতো, সামাজিক একটা সুযোগ। মেয়েরা এটার জন্যই মুখিয়ে থাকতো যে কোনো রকমে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত যেন হয়ে যাবে। তাই চার্লট এখানে একটা বাস্তববাদী নারী হিসেবে দেখানো হয়েছে। সে বাস্তব বুদ্ধির প্রয়োগ করে যখন কলিন তাকে প্রপোজাল দিয়েছে সে সেটা অ্যাকসেপ্ট করে নিয়ে নিজের লাইফ সিকিওর করে নিয়েছে। নেক্সট, হোয়াট সিম্বলিক ভ্যালু ডাজ পেম্বারলে হোল্ড ইন দ্য নভেল? Spiritual liberation, Darcy's true nature, Elizabeth's class aspirations, marital confinement. অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, ডার্সিস ট্রু নেচার। পেম্বারলে এটাই হোল্ড করে এখানে, পেম্বারলে সিম্বলিক অর্থে এটাই বোঝাচ্ছে। নেক্সট, হুইচ থিম ডাজ লিডিয়াস এলোপমেন্ট মোস্ট স্ট্রংলি রিফ্লেক্ট? Social ambition, loss of innocence, dangers of female vulnerability in a patriarchal society, romantic idealism. Dangers of female vulnerability in a patriarchal society. অবশ্যই লিডিয়া উইকহ্যামের সাথে যে পালিয়ে গিয়েছিল এটাই রিফ্লেক্ট করে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, which theme is reinforced through Lady Catherine's confrontation with Elizabeth? Reconciliation, class-based entitlement, generational conflict, marital fidelity. Option B, class-based entitlement. Option B হবে রাইট অ্যান্সার, কারণ লেডি ক্যাথরিন ডিবার কখনোই চাইছিলেন না এলিজাবেথের সাথে ডার্সির বিয়ে হোক। তার মেয়েকে তিনি ডার্সির সাথে বিয়ে দিতে চেয়েছিলেন, তাই তার এলিজাবেথের কাছে এই প্রস্তাবটাতে আমরা এটাই দেখতে পাই। নেক্সট, দ্য ইনিশিয়াল কনফ্লিক্ট বিটুইন ডার্সি অ্যান্ড এলিজাবেথ ইজ বেস্ট ডেসক্রাইবড অ্যাজ আ কনফ্লিক্ট অফ জিওগ্রাফি, পাওয়ার, ক্লাস অ্যান্ড মিসপারসেপশন, এথিক্স। অবশ্যই ক্লাস অ্যান্ড মিসপারসেপশন, কারণ প্রথমের দিকে ডার্সির ব্যবহার দেখে এলিজাবেথও তাকে ধনী অহংকারী উচ্চবৃত্ত ব্যক্তির যে অহংকার তার যে গর্ব সেই হিসেবেই তাকে দেখেছিলেন, এবং উল্টো দিকে ডার্সিও এলিজাবেথের প্রতি একই ধারণা পোষণ করেছিলেন যে নিম্নবিত্ত ফ্যামিলির একটা মেয়ে যে কিনা নিজের রূপের দ্বারা কাউকে মোহিত করতে পারে না, কারণ সে এত সুন্দরী নয়, এরা বোধহয় এই রকম উচ্চবৃত্ত ফ্যামিলির ছেলেদেরকেই খোঁজে ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য। তো এই একটা মিসকনসেপশন দুজনের মধ্যে তৈরি হয়েছিল বা মিসপারসেপশন। Next, who serves as a foil to Elizabeth by making a pragmatic marriage? Jane, Lydia, Charlotte, Caroline. Option C, Charlotte will be the right answer. Next, Mr. Bennet's character represents a failure of wealth management, patriarchy, paternal responsibility, religious faith. Paternal responsibility. কারণ এখানে দেখানো হয়েছে, এবং আমি প্রাইড অ্যান্ড প্রেজুডিস ডিসকাশনের সময় বলেছিলাম যে লিডিয়ার চরিত্রটার যে খামতি রয়েছে তার জন্য কিন্তু জেন অস্টেন বাবা মার যে লালন পালন করা সন্তান মানুষ করার দক্ষতার ওপরেই কিন্তু প্রশ্ন তুলেছিলেন, যে সন্তানের নৈতিক এবং চারিত্রিক বিকাশে বাবা মার অকার্যকারিতাও কিন্তু দায়ী। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার সেদিক থেকে।
Next, Elizabeth's prejudice arises largely from Mr. Darcy's wealth, her affection for Wickham and early assumptions, Jane's influence, Lady Catherine's pride. Option B হবে right answer. Her affection for Wickham and early assumptions. উইকহ্যামের প্রতি তার যে অ্যাফেকশন, কারণ উইকহ্যাম একটা তার কাছে বানিয়ে গল্প বলেছিল সিম্প্যাথি পাওয়ার জন্য, ডার্সিকে তার কাছে বা তার নজরে খারাপ করার জন্য। ফলে এলিজাবেথের সহজ সরল নীতিবান মন উইকহ্যামের কথায় বিশ্বাস করে তার প্রতি অ্যাফেকশনেট হয়ে গিয়েছিল, এবং ডার্সির প্রতি তার যে আগের ধারণা ছিল সেটাও তার জন্য দায়ী। নেক্সট, হুইচ ক্যারেক্টার এক্সাম্পলিফাইজ সোশিয়াল স্নবারি থ্রু আউট দ্য নভেল? কলিন্স, বেনেট, চার্লট লুকাস, লেডি ক্যাথরিন ডে। দেখো, সোশিয়াল স্নবারি থ্রু আউট দ্য নভেল, অপশন ডি, লেডি ক্যাথরিন। Next, Darcy's transformation is driven by family expectations, Elizabeth's rejection and moral awakening, Pemberley's legacy, guilt over Wickham. Elizabeth's rejection and moral awakening, অবশ্যই এর কারণেই তার ট্রান্সফরমেশন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাই। Next question, the title Pride and Prejudice originally was Moral Sense, Social Graces, First Impressions, Elizabeth's Journey. ফার্স্ট ইমপ্রেশন, এটাই ছিল প্রথমের শিরোনাম, অপশন সি। নেক্সট, এন্টেইলমেন্ট অফ লংবর্ন সিম্বলাইজেস ইনজাস্টিস অফ কলোনিয়ালিজম, দ্য ভালনারেবিলিটি অফ উইমেন আন্ডার প্রপার্টি লজ, রিলিজিয়াস করাপশন, ক্লাস স্ট্রাগল বিটুইন মিডল অ্যান্ড লোয়ার ক্লাস। দেখো, দ্য ভালনারেবিলিটি অফ উইমেন আন্ডার প্রপার্টি লস, অপশন বি হবে রাইট অ্যান্সার। কারণ এটার দ্বারা তো সেটাই দেখানো হয়েছে তখনকার দিনে মহিলাদের যে খারাপ অবস্থা প্রপার্টি ল অনুযায়ী, কারণ প্রপার্টি কোথায় যাবে? পুরুষ বা মেল সন্তানকেই হস্তান্তরিত হবে, সেটাই লংবর্ন এস্টেট মানে এলিজাবেথ বেনেটের বাড়ি, সেটার যে সম্পত্তি বা সেই যে সম্পত্তি তার যে প্রতীক, এটাই হয়েছিল। নেক্সট, ডার্সি ফার্স্ট proposes to Elizabeth at Pemberley, Netherfield, Rosings, Longbourn. রোজিংসে, সেই যে যেখানে লেডি ক্যাথরিন ডি বর্গের বাড়িতে সবাই উপস্থিত হয়েছিল, সেখানে ডার্সি প্রথম কিন্তু এলিজাবেথকে প্রপোজ করেছিল। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডাজ এলিজাবেথ ইনিশিয়ালি রিজেক্ট ডার্সি? কেন করেছিল? শি ইজ ইন লাভ উইথ বিংলে, she plans to marry Wickham, she is offended by his pride and action towards Jane and Wickham, her father forbids it. অবশ্যই সি, কারণ অলরেডি সে সন্দেহ করেছিল যে তার দিদি এবং বিংলের এই এনগেজমেন্ট ভেঙে যাওয়ার পেছনে ডার্সি দায়ী, এবং ডার্সিকে অলরেডি সে প্রথম সেই নৃত্যানুষ্ঠানে তার প্রতি একটা বিরূপ মন্তব্য করতে দেখেছিল, তাই সে রিজেক্ট করেছিল তাকে। নেক্সট, হু রিভিলস দ্য ট্রুথ অ্যাবাউট উইকহ্যাম টু এলিজাবেথ? জেন, লেডি ক্যাথরিন, মিস্টার ডার্সি ভিয়া আ লেটার, মিস্টার বেনেট। উইকহ্যাম সম্পর্কে সত্যতা এলিজাবেথের কাছে কে প্রকাশ করেছিল? ডার্সি একটা চিঠি লেখার মাধ্যমে, ওই যে যেদিন ডার্সিকে রিজেক্ট করে তার প্রপোজাল এলিজাবেথ, তার পরের দিন সে এলিজাবেথকে সব কিছু জানিয়ে একটা চিঠি লিখেছিল, সেটাই হবে রাইট অ্যান্সার। সেখানেই সে উইকহ্যামের দুষ্টতা সম্পর্কেও উল্লেখ করেছিল। নেক্সট, হু ডিসকভার্স লিডিয়া অ্যান্ড উইকহ্যামস লোকেশন আফটার ইলফমেন্ট? মিস্টার কলিন্স, মিস্টার গার্ডিনার, মিস্টার ডার্সি, কলোনেল ফিটজউইলিয়াম। মিস্টার ডার্সি, অপশন সি হবে রাইট অ্যান্সার। নেক্সট, এলিজাবেথস ওপিনিয়ন অফ ডার্সি begins to shift after reading his letter, visiting Pemberley, Lydia's scandal, Jane's marriage. Lydia's opinion of Darcy shift হতে শুরু করে কোথায়? রিডিং হিজ লেটার, তার চিঠি পড়ে। চিঠি পড়ার পরে এলিজাবেথের সমস্ত খারাপ ধারণা ডার্সি সম্পর্কে দূর হয়, সে অনুশোচিত হয় নিজের ব্যবহারের জন্য। নেক্সট, হোয়াট অ্যাকশন ডাজ ডার্সি টেক সিক্রেটলি টু হেল্প এলিজাবেথস ফ্যামিলি? বাইস লংবার্ন, পেজ উইকহ্যামস ডেপ্ট অ্যান্ড অ্যারেঞ্জেস দ্য ম্যারেজ, সেন্ডস এলিজাবেথ মানি, ম্যারিজ চার্লট। সে লিডিয়া এবং উইকহ্যামের বিয়ের ব্যবস্থা করেছিল এবং উইকহ্যামের সমস্ত ঋণ সে পরিশোধ করেছিল, এবং লিডিয়ার সেই পালিয়ে যাওয়া, সেই সম্মানহানি বেনেট পরিবারের, এই সমস্ত কিছুর একটা সুন্দর পরিণতি সে এনেছিল উইকহ্যামকে লিডিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে। এই দায়িত্ব সে নিজে কাঁধে তুলে নিয়েছিল। নেক্সট, হোয়াই ডাজ মিস্টার বেনেট বিলিভ জেনস ফিলিং ফর বিংলে আর নট ডিপ?
Jane hides her feelings well. Jane is too proud. Jane flirts with others. Mr. Bennet prefers Mr. Darcy. Why does Bennet believes Jane's feeling for Bingley are not deep? কেন? কারণ জেন হাইডস হার ফিলিংস ওয়েল, তাই তো জেন কখনোই পরিষ্কারভাবে কিন্তু বলেনি, তাই মিস্টার বেনেট বা তার বাবা সেটাই মনে করেছিল। নেক্সট, মিস্টার কলিন্স প্রপোজেস টু এলিজাবেথ বিকজ হি লাভস হার ডিপলি, হি ওয়ান্টস টু প্রুভ হিজ সুপেরিয়রিটি, হি ওয়ান্টস টু ইনহেরিট লংবোর্ন অনারেবলি, লেডি ক্যাথরিন কম্যান্ডস ইট। অবশ্যই সে এলিজাবেথ বেনেটের ফ্যামিলির সম্পত্তির উত্তরাধিকারী হতে চেয়েছিল, তাই করেছিল। Next, Darcy's first proposal reveals social equality, emotional immaturity, deep love and wounded pride, desire for Elizabeth's wealth. Darcyর যে প্রথম প্রপোজাল সেটা কি প্রকাশ করে? ডিপ লাভ অ্যান্ড উন্ডেড প্রাইড। অপশন সি। কারণ দেখেছিলাম যে ডার্সি যদিও ক্লাস কনসিয়াস ছিলেন, তবুও এলিজাবেথের সাথে বারবার এই যে সাক্ষাৎ বিভিন্ন নৃত্যানুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে, তাই প্রথম দিকে তিনি তার প্রতি অনাগ্রহী থাকলেও পরের দিকে এলিজাবেথের নৈতিকতা, তার সত্যবাদিতা, স্পষ্টভাষিতার যথেষ্ট প্রশংসা করেছিলেন এবং তার প্রেমে পড়ে গিয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফাইনাল রেজলিউশন অকার্স হোয়েন ডার্সি ডিফাইজ লেডি ক্যাথরিন, এলিজাবেথ অ্যাকসেপ্টস ডার্সিস প্রপোজাল, জেন ম্যারিজ বিংলে, লিডিয়া ইজ ম্যারিড। অপশন বি হবে রাইট অ্যান্সার। এলিজাবেথ অ্যাকসেপ্টস ডার্সিস প্রপোজাল, এটাই ছিল একদম শেষ যে ঘটনা, এটাই ছিল এই উপন্যাসের শেষ পরিণতি। নেক্সট, হুইচ ইভেন্ট মার্কস আ টার্নিং পয়েন্ট ইন এলিজাবেথস পারসেপশন অফ ডার্সি? দেয়ার ড্যান্স অ্যাট নেদারফিল্ড, হিজ রিফিউজাল টু ড্যান্স উইথ হার, ভিজিট টু পেম্বারলে, উইকহ্যামস অ্যারেস্ট। দেখো, যখন চিঠি পেয়েছিল সে অনুশোচিত হয়েছিল, কিন্তু টার্নিং পয়েন্ট নয়, টার্নিং পয়েন্ট আরই সেটা যখন সে কিন্তু ডার্সির বাড়ি পেম্বারলেড এস্টেট ভিজিট করেছিল এবং ডার্সি সেখানে অপমানিত হওয়ার পরেও, এর আগে এলিজাবেথের থ্রু প্রত্যাখ্যিত হওয়ার পরেও সেখানে তার সাথে এবং তার আঙ্কেল আন্টির সাথে খুব ভালো ব্যবহার করেছিল। সো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। সেখান থেকেই হচ্ছে টার্নিং পয়েন্ট অফ এলিজাবেথস পারসেপশন। Next, which character initiates the final reconciliation between Darcy and Elizabeth? Lady Catherine, indirectly, Mrs. Bennet, Jane, Mr. Collins. Right answer will be option A, Lady Catherine. Next question, what narrative technique does Austen use in most of the novel? First person confessional, dramatic monologue, free indirect discourse, epistolary form. টেকনিক বলতে গেলে ফ্রি ইনডাইরেক্ট ডিসকোর্স, অপশন সি। সবগুলোতে আর এপিস্টোলারি ফর্ম ছিল না বা ফার্স্ট পারসন কনফেশনাল বা ড্রামাটিক মনোলগও ছিল না, কিন্তু মুক্ত স্বাধীন স্বচ্ছন্দ অভিধান বা ভাষার প্রয়োগ তিনি প্রত্যেকটা নভেলেই করেছেন। Next question, the climax of the novel is best considered as Lydia's elopement, Darcy's first proposal, Elizabeth's visit to Pemberley, second proposal. ক্লাইম্যাক্স অফ দ্য নভেল বলেছে, তাহলে লিডিয়াস ইলোফমেন্ট, কারণ একদম ক্লাইম্যাক্স, সেখান থেকেই ডার্সি যা করেছিল, এলিজাবেথ একদমই ডার্সির প্রতি মুগ্ধ হয়ে গিয়েছিল, একদমই চরম মাত্রায় পৌঁছেছিল এই ঘটনাটা, লিডিয়ার উইকহ্যামের সাথে পালিয়ে যাওয়াটা। নেক্সট, দ্য নভেল এন্ডস উইথ আ ট্র্যাজিক রিফ্লেকশন অন প্রাইড, টু ওয়েডিংস অ্যান্ড সোশ্যাল হারমনি, লিডিয়াস ইমপ্রিজনমেন্ট, উইকহ্যামস ডেথ। তাহলে দ্য নভেল এন্ডস উইথ শেষ হয়েছিল টু ওয়েডিংস, এলিজাবেথ আর ডার্সি, বিংলে এবং জেন, অ্যান্ড সোশ্যাল হারমনি, সোসাইটির আপার ক্লাস এবং সোসাইটির মিডল ক্লাস। বেনেট ফ্যামিলি মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড সাজেস্ট করছে এবং বিংলে ডার্সি আপার ক্লাস সাজেস্ট করছে, তাই সোশ্যাল হারমনি বলা হয়েছে, সামাজিক ঐক্য। নেক্সট, একটা ম্যাচিং দেওয়া রয়েছে, বেনেট, চার্লট, লেডি ক্যাথরিন, মিস্টার কলিন্স, এবং তাদের যে ট্রেডস বা অ্যাকশনস দেওয়া রয়েছে, প্র্যাকটিক্যাল কম্প্রোমাইজ, সোশ্যাল অ্যারোগেন্স, সার্কাস্টিক ডিট্যাচমেন্ট, অবসিকিউয়াসনেস। মিস্টার বেনেট হবে সার্কাস্টিক ডিট্যাচমেন্ট, চার্লট লুকাস হবে প্র্যাকটিক্যাল কম্প্রোমাইজ, তিনি যথেষ্ট বাস্তব জ্ঞান সম্পন্ন ডিসিশন নিয়েছেন, লেডি ক্যাথরিন হয়ে যাবে সোশ্যাল অ্যারোগেন্সের প্রতীক এবং মিস্টার কলিন্স হয়ে যাবে অবসিকিউয়াসনেসের প্রতীক। অপশন এ হয়ে যাবে
রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ম্যাচ দ্য প্লেস উইথ দ্য রিলেটিভ ইভেন্টস। অপশন এতে রয়েছে রোজিংস, লংবর্ন, মেরিটন, পেম্বারলে। ইভেন্ট কি কি? চেঞ্জেস এলিজাবেথস ওপিনিয়ন, মিটিং উইকহ্যাম, লিডিয়াস স্ক্যান্ডাল, ডার্সিস ফার্স্ট প্রপোজাল। তাহলে দেখো, রোজিংসে হয়েছিল ডার্সির প্রথম প্রপোজাল, পেম্বারলেতে এলিজাবেথের ওপিনিয়ন চেঞ্জ হয়েছিল, লংবর্নে কি হয়েছিল? লিডিয়ার স্ক্যান্ডাল হয়েছিল, আর মেরিটনে হয়েছিল মিটিং উইথ উইকহ্যাম। তাহলে সেদিক থেকে হলে এ, বি, সি, ডি এই চারটার মধ্যে অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট ম্যাচিং দেখো, উইথ দেয়ার ম্যারেজ টাইপ, কাপলস আর তাদের ম্যারেজ টাইপ, চার্লট কলিন্স, জেন বিংলে, লিডিয়া উইকহ্যাম, ডার্সি এলিজাবেথ। রেসপেক্ট অ্যান্ড লাভ, ইকোনমিক সিকিউরিটি, সুইটনেস অ্যান্ড মিউচুয়াল অ্যাফেকশন, ইম্পালস অ্যান্ড ডিসগ্রেস। তো দেখো, চার্লট এবং কলিন্সের যে ব্যাপারটা সেটা হয়ে যাবে ইকোনমিক সিকিউরিটি, কারণ সেই উদ্দেশ্যেই বিয়েটা হয়েছিল। জেন আর বিংলের ক্ষেত্রে হয়ে যাবে সুইটনেস অ্যান্ড মিউচুয়াল অ্যাফেকশন। লিডিয়া উইকহ্যামের ক্ষেত্রে হয়ে যাবে ইম্পালস অ্যান্ড ডিসগ্রেস। আর এলিজাবেথ এবং ডার্সির ক্ষেত্রে হয়ে যাবে রেসপেক্ট অ্যান্ড লাভ। সেদিক থেকে এ, বি, সি, ডি রাইট অ্যান্সার হবে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, ম্যাচ দ্য কোটস টু দ্য স্পিকার। I could easily forgive his pride. My dear, you flatter me. You must allow me to tell you happiness in marriage. কে কে বলেছিল? কলিন্স, চার্লট, এলিজাবেথ, ডার্সি। কে কোনটা বলেছিল? অপশন এ, বি, সি, ডি। দেখো, ম্যাচ করো। আই কুড ইজিলি ফরগিভ হিজ প্রাইড, তাহলে এটা বলেছিল এলিজাবেথ, অপশন 3 বা রোমান 3। নেক্সট, মাই ডিয়ার ইউ ফ্ল্যাটার মি, এটা কে বলেছিল? কলিন্স বলেছিল, মিস্টার কলিন্স। ইউ মাস্ট অ্যালাউ মি টু টেল ইউ, অপশন সিটা হয়ে যাবে তাহলে ডার্সি। নেক্সট, হ্যাপিনেস ইন ম্যারেজ, ডিতে আমরা দেখতে পাচ্ছি এটা বলেছিল চার্লট, অপশন 2। তাহলে এ 3, বি 1, সি 4, ডি 2। রাইট অ্যান্সার উইল বি অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, ম্যাচ দ্য কনফ্লিক্ট উইথ ক্যারেক্টার্স। ডার্সি, লিডিয়া, চার্লট, এলিজাবেথ। এদিকে রয়েছে স্ট্রাগলস উইথ প্র্যাকটিক্যালিটি, স্ট্রাগলস উইথ প্রাইড, স্ট্রাগলস উইথ সোশ্যাল ইররেসপন্সিবিলিটি, স্ট্রাগলস উইথ প্রেজুডিস। কোন ক্যারেক্টারের সাথে কোনটা যাবে? দেখো, বিচার করলে ডার্সির সাথে যাবে স্ট্রাগলস উইথ প্রাইড, কারণ সোসাইটাল যে রুল অনুযায়ী সে সেইভাবেই মানুষ হয়েছে। লিডিয়ার সাথে যাবে স্ট্রাগলস উইথ সোশ্যাল ইররেসপন্সিবিলিটি, একদম ইররেসপন্সিবল, ফ্যামিলির সম্মানের কথা ভাবেনি, পালিয়ে গিয়েছে। শীতে চার্লটে হয়ে যাবে বা শার্লটে হয়ে যাবে স্ট্রাগল উইথ প্র্যাকটিক্যালিটি, খুবই বাস্তব বুদ্ধি, বিয়ে করে ভবিষ্যৎ সুনিশ্চিত করে নিতে চাইছে, তাই ঠিকঠাক মানুষ প্রপোজ করতেই সেই অফারটা লুফে নিয়েছে। এলিজাবেথের দিক থেকে হয়ে যাবে স্ট্রাগল উইথ প্রেজুডিস, অবশ্যই, কারণ নিজের মনের সেই যে দ্বিধাদ্বন্দ্বগুলো, ডার্সিকে সেই জায়গায় ভালো ভাবাটা, সে যে মাইন্ডে একটা সেট করে নিয়েছে এরা এই ধরনের মানুষ, সেইটার সাথে নিজেই সে অনেকটা স্ট্রাগল করেছে এবং শেষমেশ ডার্সিকে সে তার মনে অন্য একটা জায়গায় স্থান দিয়েছে বা ডার্সি সম্পর্কে চিন্তা ভাবনা চেঞ্জ করতে পেরেছে স্ট্রাগলটা করে। সো অপশন এ হয়ে যাচ্ছে এই দিক থেকে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ম্যাচ দ্য বেনেট সিস্টার্স উইথ দেয়ার প্রাইমারি ট্রেটস। মেরি, লিডিয়া, জেন, এলিজাবেথ। জেন্টলনেস, ফ্রিভোলিটি, পেডান্ট্রি, উইট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। এ, বি, সি, ডি। দেখো, মেরি হবে পেডেন্ট্রি, লিডিয়া হয়ে যাবে ফ্রিভোলিটি, জেন হয়ে যাবে জেন্টলনেস, এলিজাবেথ হয়ে যাবে উইট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। তাহলে যে কোনো একটা ম্যাচ করলেও কিন্তু চলে আসছে। সো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ম্যাচ দ্য কোটস টু দ্য থিম। কোটেশন রয়েছে আর থিম রয়েছে। টিল দিস মোমেন্ট আই নেভার নিউ মাইসেলফ, ম্যারেজ অ্যান্ড ইকোনমি, হ্যাপিনেস ইন ম্যারেজ, সোশ্যাল সিনিসিজম, ইউ মাস্ট অ্যালাউ মি, আর রয়েছে দ্য ট্রুথ ইউনিভার্সালি অ্যাকনলেজ, দ্য ভেরি ফার্স্ট লাইন অফ দ্য নভেল। আর এদিকে থিমে ম্যারেজ, সোশ্যাল সিনিসিজম, ক্লাস অ্যান্ড প্রাইড, সেলফ অ্যাওয়ারনেস। এ, বি, সি, ডি কোনটা কার সাথে ম্যাচ হচ্ছে? দেখো, আমরা যদি প্রথমে ধরি ইট ইজ দ্য ট্রুথ ইউনিভার্সালি অ্যাকনলেজড, তাই তো ডিটাকেই যদি নেই
তাহলে ডি এর সাথে কিন্তু প্রথম ক্ষেত্রেই ম্যারেজ চলে যাবে। তাহলে ডি এর সাথে 1 কোনটা আছে দেখো, ডি এর সাথে 4 3 2 1 একটাই আছে, তাহলে রাইট অ্যান্সার এটাই হবে। বাকিগুলো ম্যাচ করে নেবে অবশ্যই। এতে দেখো টিল দিস মোমেন্ট আই নেভার নিউ মাই সেলফ, তাহলে এটা হচ্ছে অপশন 4 সেলফ অ্যাওয়ারনেস, কারণ প্রকৃতই এটা প্রকাশ পাচ্ছে লাইনটা দেখে দেখো। হ্যাপি ম্যারেজ হয়ে যাবে টু সোশ্যাল সিনিসিজম, আর ইউ মাস্ট অ্যালাউ মি সেটা হয়ে যাবে ক্লাস অ্যান্ড প্রাইড। অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ম্যাচ দ্য লেটার্স টু দেয়ার ইম্প্যাক্ট। মিস্টার কলিন্স লেটার, জেন্স লেটার, লিডিয়াস লেটার, ডার্সিস লেটার। চেঞ্জেস এলিজাবেথস ওপিনিয়ন, ইনফর্মস অ্যাবাউট ইনহেরিটেন্স, আপডেটস অ্যাবাউট বিংলে, রিভিলস ইলপমেন্ট। রাইট অ্যান্সার কোনটা হবে? দেখো মিস্টার কলিন্স লেটার কি করেছিল? কলিন্স লেটার হবে অপশন 2 ইনফর্মস অ্যাবাউট ইনহেরিটেন্স। জেন্স লেটার, জেনের লেটার কি করেছিল? আপডেটস অ্যাবাউট বিংলে। লিডিয়াস লেটার রিভিলস ইলপমেন্ট, তাই তো পালিয়ে গিয়েছিল। ডার্সিস লেটার চেঞ্জেস এলিজাবেথস ওপিনিয়ন। D1 দেখলে বুঝতে পারবো যে অপশন এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। ডি এর সাথে 1 আর কোথাও নেই, D1টা সব থেকে এখানে কি পয়েন্ট, বাকিগুলো যদি তোমাদের মাথাতে নাও থাকে। তারপরে দেখো বাকিগুলোও কিন্তু মিলে যাচ্ছে, তাহলে 4টা অপশনের মধ্যে অপশন এ হয়ে যাচ্ছে এক্ষেত্রে রাইট অ্যান্সার। নেক্সট, ম্যাচ দ্য ম্যান উইথ সোসাইটাল পারসেপশন। মানুষের নাম দেওয়া হয়েছে বা চরিত্রগুলোর নাম, আর সোসাইটাল যে পারসেপশনগুলো দেওয়া হয়েছে। দেখো উইকহ্যাম, ডার্সি, কলিন্স, বিংলে। মিসজাজড অ্যান্ড চার্মিং, লাভড অ্যাট ফর প্রিটেনশিয়াসনেস, মিসজাজড অ্যাজ অ্যারোগেন্ট, লাভড ফর সোশিয়াবিলিটি। রাইট অ্যান্সার কোনটা হবে? এ বি সি ডি। দেখো উইকহ্যামের ক্যারেক্টারটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো মিসজাজ অ্যাজ চার্মিং। ডার্সির ক্যারেক্টার মিসজাজ অ্যাজ অ্যারোগেন্ট। ডার্সিকে যেভাবে লেগেছিল ইনিশিয়ালি বা গল্পের বা নভেলের শুরুতে সেরকম কিন্তু নয়, মিসজাজ হয়েছে, পারসেপশন তাদের ভুল হয়েছে, আমাদের তাদের প্রতি ধারণা কিন্তু ভুল হয়েছে। কলিন্সের সম্পর্কে যদি বলি তাহলে লাভড অ্যাট ফর প্রিটেনশিয়াসনেস, তাই তো অপশন 3। আর বিংলেতে রয়ে যাবে লাভড ফর সোশিয়াবিলিটি, অপশন 4। সেদিক থেকে দেখলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ম্যাচ ক্যারেক্টার আর্কস উইথ চেঞ্জ টাইপ। লিডিয়া, জেন, ডার্সি, এলিজাবেথ। কনস্ট্যান্ট ভার্চু, ইমোশনাল গ্রোথ, মরাল ডিক্লাইন, মরাল হিউমিলিটি। এ বি সি ডি। লিডিয়া দেখো, লিডিয়া হচ্ছে মরাল ডিক্লাইন। জেন দেখো, জেন কনস্ট্যান্ট ভার্চু। ডার্সি হয়ে যাবে মরাল হিউমিলিটি। এলিজাবেথ হয়ে যাবে ইমোশনাল গ্রোথ। অপশন এ হয়ে যাবে সেদিক থেকে রাইট অ্যান্সার। এরপরে দেখো কিছু অ্যাসারশন রিজন বেসড কোয়েশ্চেন দিয়েছি। অ্যাসারশনে বা বক্তব্যতে রয়েছে এলিজাবেথ ডিসলাইকস ডার্সি বিকজ অফ হিজ প্রাউড নেচার, আর রিজনে রয়েছে ডার্সি রিফিউজেস টু ডান্স উইথ হার অ্যাট দ্য মেরিটন অ্যাসেম্বলি। দেখো এলিজাবেথ তো ডার্সির প্রাউড নেচারে তাকে ডিসলাইক করতো, এটা ট্রু, তাই তো। আর ডার্সিও রিফিউজ করেছিল মেরিটনের প্রথম সেই নাচের সভাতে, এটাও ট্রু। এবং এইটার কারণেই কিন্তু এলিজাবেথের প্রারম্ভিক ডার্সির প্রতি যে ধারণা বা যে ডিসলাইক সেটা শুরু হয়, যে এই মানুষটা এতটা অহংকারী, এই ধরনের চিন্তাভাবনা মাথায় রাখে, সেটা মনে করেই কিন্তু এলিজাবেথ তাকে ডিসলাইক করা শুরু করেছিল। তাহলে সেদিক থেকে অপশন এ, কারণ এতে রয়েছে বোথ আর ট্রু, আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন। বিতে ছিল বোথ এ অ্যান্ড আর আর ট্রু, বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। সিতে ছিল এ ইজ ট্রু, আর ইজ ফলস। ডিতে ছিল এ ইজ ফলস, আর ইজ ট্রু। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, অ্যাসারশনে রয়েছে লিডিয়া ইলোপস উইথ উইকহ্যাম, রিজনে রয়েছে লিডিয়া সিক্স ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড মরাল এজেন্সি। কোনটা হবে রাইট অ্যান্সার? দেখো লিডিয়া উইকহ্যামের সাথে পালিয়ে গিয়েছিল, এটা ঠিক, কিন্তু লিডিয়া সিক্স ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড মরাল এজেন্সি এটা ঠিক নয়। তাই এ ইজ ট্রু এবং আর ইজ ফলস, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। এই ভেবে কিন্তু সে পালায়নি। নেক্সট কোয়েশ্চেন, Mr. Collins proposes to Elizabeth out of love. He believes marrying Elizabeth is a practical decision. তাহলে রাইট অ্যান্সার হবে এক্ষেত্রে অপশন ডি, কারণ
এটা কিন্তু ভুল, সে এলিজাবেথকে ভালোবাসেনি। প্রপোজালটা শুধুমাত্র সম্পত্তির উত্তরাধিকারের জন্য সে দিয়েছিল, যেটা কিনা একটা প্র্যাকটিক্যাল ডিসিশন। তাহলে এক্ষেত্রে আর ট্রু, এ ফলস, অপশন ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, অ্যাসারশনে রয়েছে জেন অস্টেন ইউজেস আয়রনি টু ক্রিটিক সোসাইটাল নর্মস। রিজনে রয়েছে আয়রনি অ্যালাউজ হার টু এক্সপোজ দ্য কন্ট্রাডিকশনস ইন ক্লাস অ্যান্ড ম্যারেজ। কোনটা হবে রাইট অ্যান্সার? দেখো, জেন অস্টেন ইউজেস আয়রনি টু ক্রিটিক সোসাইটাল নর্মস, এটা ট্রু। আর আয়রনি তাকে সেই সময়ের যে কন্ট্রাডিকশন সেটা এক্সপোজ করতে সাহায্য করেছিল, এটাও ট্রু। তাই কিন্তু তিনি আয়রনি ইউজ করেছিলেন, তাই তো? তাহলে সেদিক থেকে আর তো কারেক্ট এক্সপ্লেনেশন, তাহলে এর অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, অ্যাসারশনে রয়েছে শার্লট লুকাস ইজ আনহ্যাপি ইন হার ম্যারেজ। আর রিজনে রয়েছে সি প্রেফার্স পার্সোনাল হ্যাপিনেস ওভার ফিনান্সিয়াল সিকিউরিটি। দেখো, এক্ষেত্রে যদি রাইট অ্যান্সার চুজ করতে চাই, যদি আমরা দেখি যে তার ম্যারেজ পুরোপুরিভাবে এক্ষেত্রে কিন্তু আনহ্যাপি বর্ণনা করা হয়নি, যদিও এখানে রিজনে যেটা দেখছি সেটা ফলস, কারণ পার্সোনাল হ্যাপিনেস ওভার ফিনান্সিয়াল সিকিউরিটি এটা তো হতেই পারে না, কারণ সে ফিনান্সিয়াল সিকিউরিটির জন্যই বিয়েটা করেছিল। তাহলে আর এক্ষেত্রে পুরোপুরি ফলস, আর ফলস রয়েছে অপশন সিতে, সেক্ষেত্রে অপশন এটা ট্রু রয়েছে। যদিও আনহ্যাপিটা নেসেসারিলি এক্ষেত্রে বা এই উপন্যাসে পোর্ট্রে করা হয়নি, তবুও এলিজাবেথের দৃষ্টিভঙ্গি থেকে সে শুধুমাত্র ফিনান্সিয়াল সিকিউরিটির জন্য একটা বিয়ে করেছে, যেই বিয়েতে সে হয়তো ততটা সুখী নয়। কিন্তু অন্যদিকে দেখতে গেলে এক্ষেত্রেও আমরা কিন্তু একটা রোম্যান্টিক লাভ দেখতে পাই তাদের স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ে। তাহলে অপশন হিসেবে এটা হওয়া উচিত ছিল বোথ আর ফলস, কিন্তু যেহেতু এক্ষেত্রে এই ইজ ট্রু আছে, পার্সিয়ালি যদি ট্রু ধরি যে বিয়ের প্রথমে তো আর লাভ ছিল না, সেদিক থেকে গেলে অপশন সিটা আমরা এক্ষেত্রে ধরবো রাইট অ্যান্সার। যদি সিতে ফলস থাকতো সেটা সব থেকে হতো বেটার অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট, ইউ মাস্ট অ্যালাউ মি টু টেল ইউ হাউ আর্ডেন্টলি আই অ্যাডমায়ার অ্যান্ড লাভ ইউ। দিস লাইন primarily reveals Darcy's arrogance, Darcy's repressed emotion finally surfacing, a mocking tone towards Elizabeth, the superficiality of Darcy's feeling. Right answer কোনটা হবে? দেখো, Darcy's repressed emotions finally surfacing, option B হয়ে যাবে right answer. Next, the quotation বা the quote, I could easily forgive his pride if he had not mortified mine, reveals কি এটা প্রকাশ করে? এলিজাবেথস ভ্যানিটি অ্যান্ড হার্ট প্রাইড, এলিজাবেথস ডিপ অ্যাডমিরেশন ফর ডার্সি, এলিজাবেথস ফিলিং ফর উইকহ্যাম, শার্লটস ভিউ অন প্রাইড। এটা ফোকাস বা রিভিল করে এলিজাবেথস ভ্যানিটি অ্যান্ড হার্ট প্রাইড। নেক্সট, she is tolerable but not handsome enough to tempt me. What conflict does this create between Darcy and Bingley? Within Elizabeth's self-worth, between Darcy and Elizabeth, within Jane's feeling. ডার্সি এবং এলিজাবেথের মধ্যেই এটা একটা কনফ্লিক্ট তৈরি করে, কারণ এই কথাটা, ডার্সির এই কথাটাতেই এলিজাবেথ প্রথম তাকে ডিসলাইক করা শুরু করে। অপশন সি হয়ে যাবে তাই রাইট অ্যান্সার। নেক্সট, এলিজাবেথস রিফিউজাল অফ মিস্টার কলিন্সেস প্রপোজাল শোজ হার রিজেকশন অফ সোসাইটাল নর্মস, ফিয়ার অফ কমিটমেন্ট, ডিপ লাভ ফর ডার্সি, অ্যারোগেন্স। রিজেকশন অফ সোসাইটাল নর্মস, কারণ সেই ধরনের সমাজে তো উচিত ছিল অ্যাকসেপ্ট করে নেওয়া, কিন্তু আমাদের উপন্যাসের যে নায়িকা সে কিন্তু সমাজের সমস্ত নিয়ম কানুনকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে, সে একটা আদর্শ চরিত্র প্রতিষ্ঠা করেছে নিজের এই রিজেকশন দ্বারা। নেক্সট, দ্য কোট হ্যাপিনেস ইন ম্যারেজ ইজ এন্টায়ারলি আ ম্যাটার অফ চান্স রিফ্লেক্টস এলিজাবেথস রোমান্টিক আইডিয়ালিজম, চার্লটস প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ টু লাইফ, লিডিয়াস ইউথফুল রিবেলিয়ন, জেন্স নেইভিটি। রাইট অ্যান্সার হবে চার্লটস প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ টু লাইফ। এটা চার্লট বলেছিল যে হ্যাপিনেস ম্যারেজের ক্ষেত্রে পুরোপুরি এটা একটা চান্সের ব্যাপার, তুমি হ্যাপি হতে পারো নাও হতে পারো, তাই তো? সো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, এলিজাবেথস ইন্টারনাল কনফ্লিক্ট আফটার রিডিং ডার্সিস লেটার অ্যারাইজেস ফ্রম গিল্ট ওভার রিজেক্টিং হিম, confusion about her feelings for Darcy, the collapse of her prejudice, rage against Darcy. Right answer এক্ষেত্রে হবে অপশন সি, the collapse of her prejudice, internal conflict after reading Darcy's letter. তার যে ভেতরকার প্রেজুডিস ছিল পুরোপুরি ভেঙে পড়েছিল ডার্সির প্রতি, যে তার চিন্তা ভাবনা ছিল বা
একটা বিতৃষ্ণা ছিল। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ক্যারেক্টার শোজ দ্য গ্রেটেস্ট ট্রান্সফরমেশন ইন আন্ডারস্ট্যান্ডিং আদার্স? জেন বেনেট, এলিজাবেথ বেনেট, লিডিয়া বেনেট, লেডি ক্যাথরিন। দেখো এলিজাবেথ বেনেটই হবে রাইট অ্যান্সার। নেক্সট, মিস্টার কলিন্স কনস্ট্যান্টলি মেনশনস Darcy's wealth, his own accomplishments, Lady Catherine de Bourgh, marriage as duty. দেখো কলিন্স কনস্ট্যান্টলি মেনশনস লেডি ক্যাথরিন ডি বর্গ, অপশন সি হবে রাইট অ্যান্সার। নেক্সট, টিল দিস মোমেন্ট আই নেভার নিউ মাই সেলফ, এলিজাবেথ সেজ দিস আফটার কি? ডার্সিস ফার্স্ট প্রপোজাল, জেন্স হার্টব্রেক, রিডিং ডার্সিস লেটার, চার্লটস ওয়েডিং। অবশ্যই ডার্সির চিঠিটা পড়ার পরে সে এই কথাটা বলেছিল। নেক্সট, what quotes best represents Darcy's internal conflict? My good opinion, once lost, is lost forever. Could you expect me to rejoice in the inferiority of your connections? You are too generous to trifle with me. I was in the middle before I knew that I had begun. কোনটা ডার্সির ইন্টারনাল কনফ্লিক্টকে রিপ্রেজেন্ট করে? অপশন ডি, I was in the middle before I knew that I had begun. Next, which quote best reflects the theme of pride? এক্ষেত্রে আমরা কোন কোটেশনটাতে প্রাইডের থিমটা বেশি দেখতে পাই? ইউ মাস্ট অ্যালাউ মি টু টেল ইউ হাউ আর্ডেন্টলি আই অ্যাডমায়ার অ্যান্ড লাভ ইউ, মাই গুড ওপিনিয়ন ওয়ান্স লস্ট ইজ লস্ট ফর এভার, ইজ নট জেনারেল ইনসিভিলিটি দ্য ভেরি এসেন্স অফ লাভ, আ লেডিজ ইমাজিনেশন ইজ ভেরি র্যাপিড। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মাই গুড ওপিনিয়ন লস্ট ওয়ান্স লস্ট ইজ লস্ট ফর এভার, পুরোপুরি গর্বের রিপ্রেজেন্ট করছে এই কোটেশনটা। নেক্সট, লিডিয়াস এলোফমেন্ট বেস্ট সিম্বলাইজেস কমিক রিলিফ, রেকলেস লাভ, কোলাপস অফ সোশিয়াল ডিগনিটি, ট্রাম্প ওভার প্রাইড। অবশ্যই সোশ্যাল ডিগনিটি, সামাজিক মর্যাদাহানি, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডাজ ডার্সি ইন্টারভেন ইন লিডিয়াস স্ক্যান্ডাল? আউট অফ অবলাইগেশন টু এলিজাবেথ, টু প্রোটেক্ট হিজ ওন নেম, টু গেইন পাবলিক ফেভার, টু অ্যাসিস্ট উইকহ্যাম। অপশন এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, সি ইজ আ সেলফিশ হিপোক্রিটিক্যাল উইমেন অ্যান্ড আই হ্যাভ নো ওপিনিয়ন অফ হার, সেইড অ্যাবাউট। কার সম্পর্কে বলা হয়েছে? লেডি ক্যাথরিন, মিসেস বেনেট, মিস বিংলে, লিডিয়া। এটা মিস বিংলের সম্পর্কে বলা হয়েছে। মিস্টার বিংলের যে বোন ক্যারলিন বিংলে, তার সম্পর্কে বলা হয়েছে। নেক্সট, চার্লটস ম্যারেজ টু কলিন্স রিফ্লেক্টস লাভ বেসড ইউনিয়ন, ফিনান্সিয়াল সার্ভাইভাল স্ট্র্যাটেজি, ফ্যামিলিয়াল প্রেশার, সিক্রেট অ্যাফেকশন। অপশন বি হবে অবশ্যই রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দেয়ার ইজ আই বিলিভ ইন এভরি ডিসপোজিশন আ টেন্ডেন্সি টু সাম পার্টিকুলার ইভিল। হোয়াট থিম ডাজ দিস রিপ্রেজেন্ট? রেপুটেশন, মরালিটি, হিউম্যান পারফেকশন, প্রেজুডিস। এটা কোন থিম রিপ্রেজেন্ট করে? হিউম্যান ইমপারফেকশন। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ ডেসক্রাইবড অ্যাজ দ্য মোস্ট এগ্রিয়েবল ম্যান আই এভার স ইন মাই লাইফ? ডার্সি, বিংলে, উইকহ্যাম, কলোনেল ফিটজউইলিয়াম। কাকে এইটা ডেসক্রাইব করে? উইকহ্যামকে, অপশন সি। নেক্সট, Elizabeth's character is often associated with humility and obedience, wit and independent judgment, greed and manipulation, timidity and passivity. অপশন বি হবে রাইট অ্যান্সার, উইট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট। অবশ্যই এলিজাবেথের ক্যারেক্টারের সাথে এটাই অ্যাসোসিয়েট করে, তার ক্যারেক্টারটাই ছিল এই রকম। নেক্সট, দ্য গার্ডিনার্স সার্ভ অ্যাজ আ কমিক সাবপ্লট, আ counterpoint to Mr. Collins' sensible mentors and models, secondary comic figures. তারা এখানে সেন্সিবল মেন্টরস অ্যান্ড মডেলস হিসেবে কাজ করেছে এই উপন্যাসে। অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, হোয়েন এলিজাবেথ ভিজিটস পেম্বারলে, হার সারপ্রাইজ অ্যাট ডার্সিস রিফাইনমেন্ট লিডস টু রিনিউড প্রেজুডিস, অ্যাট্রাকশন অ্যান্ড ডাউট, সার্কাজম, হস্টিলিটি। অ্যাট্রাকশন অ্যান্ড ডাউট, কারণ সে যখন ডার্সিকে এতটা তাদের প্রতি ভদ্র আচরণ করতে দেখলো, অ্যাট্রাকশনও হলো এবং তার মনে সন্দেহ থাকলো যে সত্যিই এত ভালো। যদিও সে তার আগের ব্যবহার সম্পর্কে অনুশোচিত, ডার্সিকে সে ভুল বুঝেছিল, তবুও যেন সে বিশ্বাস করতে পারে না এবং লিডিয়ার এপিসোডটার পরে পুরোপুরি সে বিশ্বাস করতে পারে জিনিসটা। Darcy's letter, a turning point because it defends his behavior at the ball, justifies his treatment of Mr. Collins,
forces Elizabeth to reflect and grow, pleads for marriage. Forces Elizabeth to reflect and grow. অপশন সি। অবশ্যই তার লেটার পড়ে এলিজাবেথ গ্রো করে, এলিজাবেথের অনেক ম্যাচুরিটি আসে, সে আগের ধারণাগুলোকে ভালো করে চিন্তা করে বিচার করে এবং বুঝতে পারে ডার্সি ততটাও জটিল ছিল না। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ ক্যারেক্টার রিমেইন স্ট্যাটিক থ্রু আউট দ্য নভেল? এলিজাবেথ, ডার্সি, লিডিয়া, জেন। লিডিয়া will be the right answer. Next, you could not have made me the offer of your hand in any possible way that would have tempted me to accept it. This reflects Elizabeth's dislike of marriage, her boldness and wit, her inability to forgive Darcy, her support of Jane. Her boldness and wit, তার যে দৃঢ়তা, চারিত্রিক দৃঢ়তা এবং তার বুদ্ধিমত্তা প্রকাশ পাচ্ছে এখানে, সে যে কতটা দৃঢ় তার ডিসিশন বা তার মনে যে ধারণাগুলো রয়েছে সেটা নিয়ে, এটাই এটা প্রদর্শন করছে। নেক্সট, ডু নট বি ইন আ হারি, দ্য রাইট ম্যান উইল কাম অ্যাট লাস্ট। হু সেজ দিস অ্যান্ড হোয়াট ডাজ ইট শো? মিসেস বেনেট shows romantic optimism, Charlotte shows practicality, Jane shows patience, Darcy shows arrogance. এটা বলেছিল মিসেস বেনেট। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, এবং এটা শো করে রোম্যান্টিক অপটিমিজম, মানে রোম্যান্টিক আশাবাদিতা, যে তোমার জীবনে ঠিক রাইট মানুষ রাইট সময়ে চলে আসবে। নেক্সট, হোয়াট ন্যারেটিভ টেকনিক ইজ ইউজড হোয়েন দ্য ন্যারেটর রিভিলস এলিজাবেথস ইনার থটস? ফার্স্ট পার্সন ন্যারেটিভ, ড্রামাটিক মনোলগ, ফ্রি ইনডাইরেক্ট ডিসকোর্স, স্ট্রিম অফ কনসিয়াসনেস। ফ্রি ইনডাইরেক্ট ডিসকোর্স, মূলত এই টেকনিকেই কিন্তু লেখা হয়েছে জেন অস্টিনের এই নভেল এবং প্রায় বেশিরভাগ নভেলই। নেক্সট, হুইচ কোট শোজ এলিজাবেথস এপিফানি? আই হ্যাড নট নোন you a month before I felt you were the last man in the world whom I could ever be prevailed on to marry. বিতে রয়েছে how despicably I have acted. শীতে what are men, two rocks and mountains. ডিতে your defect is a propensity to hate everybody. রাইট অ্যান্সার এপিফানি, এলিজাবেথস এপিফানি, এটা হয়ে যাবে অপশন বি। নেক্সট, in vain have I struggled, it will not do. This line shows Darcy's conflict between pride and love, his superiority complex, rejection of Elizabeth, his wish to marry Jane. Right answer হয়ে যাবে অপশন এ। এই লাইনটা দেখাচ্ছে Darcy's conflict between pride and love. Next question, what best symbolizes class boundaries in the novel? Netherfield ball, Lady Catherine de Bourgh, the Melicia's arrival, the Bennet's household. Option D, Lady Catherine de Bourgh. Next, why does Lady Catherine visit Elizabeth at Longbourn? To offer proposal, to test Elizabeth's virtue, to stop Darcy's marriage to her, to gossip about her. অবশ্যই ডার্সির সাথে তার বিয়ে বন্ধ করার জন্যই তিনি এলিজাবেথকে বলতে গিয়েছিলেন তার সাথে দেখা করে। নেক্সট, আ সিঙ্গল ম্যান ইন পজেশন অফ আ গুড ফরচুন মাস্ট বি ইন ওয়ান্ট অফ আ ওয়াইফ, দ্য ভেরি পপুলার অ্যান্ড দ্য ভেরি ফার্স্ট লাইন অফ দ্য নভেল। এবং বলে রাখি 100 টপ কোটেশনের মধ্যে আমেরিকান বুক রিভিউ অনুযায়ী এই লাইনটি, প্রাইড অ্যান্ড প্রেজুডিসের এই শুরুর লাইনটি হচ্ছে 100টা টপ গুরুত্বপূর্ণ কোটেশনের মধ্যে সেকেন্ড স্থান অর্জন করেছে, এবং ফার্স্টে আছে মবি ডিকের কল মি স্মাইল, এবং এটা হচ্ছে সেকেন্ড গুরুত্বপূর্ণ বিখ্যাত কোটেশন। বোঝা গেছে? তো দেখো, দ্য টোন ইজ সার্কাস্টিক অ্যান্ড আইরনিক, রোম্যান্টিক অ্যান্ড সিনসিয়ার, মরালাইজিং, স্যাটিরিক্যাল অ্যান্ড বিটার। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, সার্কাস্টিক অ্যান্ড আইরনিক। Next question, Mr. Bennet's attitude towards his daughter's marriage is best described as romantic, sarcastic detachment, authoritative control, total indifference. Option B, sarcastic detachment. Option B hobe right answer. Next, Jane Austen critiques the entailment system through Charlotte's marriage, Lady Catherine's speeches, Mr. Collins' inheritance, Elizabeth's refusal. Mr. Collins' inheritance. Option C. Next question, Elizabeth's appeal lies in her submissiveness, beauty, wit and critical intelligence, wealth. Wit and critical intelligence. Next question, which quote reveals Elizabeth's early misjudgment of Darcy?
He is just what a young man ought to be. He deserves to be publicly disgraced, a man who has once been refused. I do not particularly like your manner of reading. এলিজাবেথের যে মিসজাজমেন্ট ছিল ডার্সি সম্পর্কে কোন কোটেশনটা সেটা প্রকাশ করে? হি ডিজার্ভস টু বি পাবলিকলি ডিসগ্রেসড। নেক্সট, think only of a past as its remembrance gives you pleasure. This line by Elizabeth to Darcy marks forgiveness, critique his past, reflects her prejudice, reflects society's expectation. এটা marks forgiveness, option A হয়ে যাবে right answer. Next question, you are too sensible a girl, Lizzie, to fall in love merely because you are warned against it. Mr. Bennet's line here reflects irony and detachment from his role as a father, romantic encouragement, disapproval of Elizabeth's independence, cynicism towards Darcy. Irony, detachment from his role as a father. Option A. Next, Darcy's statement, could you expect me to rejoice in the inferiority of your connections, reveals his classist arrogance despite personal affection, his dislike to Jane, his hatred toward Wickham, his admiration for Elizabeth's wit. Option A. His classist arrogance despite personal affection. Next, which character functions as a foil to Elizabeth in terms of marriage ideology? Lydia Bennet, Jane Bennet, Charlotte Lucas, Georgiana Darcy. Charlotte Lucas. Option C হয়ে যাবে right answer. Next question, my feelings will not be repressed. You must allow me to tell you. In this moment, Darcy's tone is best described as commanding and resentful, suppressed but passionate, cold and distant, calculated and deceptive. অবশ্যই suppressed but passionate. সে বলতে চেয়েছিল তার মনের গভীর আবেগ যেটা সে চেপে রেখেছিল। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। Next, the structure of Pride and Prejudice places Darcy's letter at the end to reflect final closure, in the middle as a narrative turning point, at the beginning to establish conflict, as of the climax at Pemberley. Right answer will be in the middle as a narrative turning point. Option C. অবশ্যই টার্নিং পয়েন্ট, এলিজাবেথের কনসেপশন চেঞ্জ হয়েছিল, এলিজাবেথের অ্যাটিটিউড চেঞ্জ হয়েছিল, ধারণা চেঞ্জ হয়েছিল কার সম্পর্কে? ডার্সি সম্পর্কে, তাই টার্নিং পয়েন্ট। ভ্যানিটি অ্যান্ড প্রাইড আর ডিফারেন্ট থিংস though the words are often used synonymously. This philosophical observation by Mary suggests, এটা কি সাজেস্ট করে? a satirical jab at Elizabeth, a theme defining distinction central to the novel, a misguided view of morality, Jane Austen's personal opinion. এটা সাজেস্ট করে a theme defining distinction central to the novel. Option B হবে right answer. Next question, when Elizabeth declares, I might as well inquire why with so evident a design of offending and insulting me you chose to tell me that you liked me against your will, she is, তাহলে যখন সে এটা বলেছিল সে কি বোঝাতে চেয়েছিল? মকিং ডার্কিস হিপোক্রেসি, অ্যাকসেপ্টিং হিজ প্রপোজাল, হাইডিং হার ওন ফিলিংস, সিনসিয়ারলি কনফিউজড। মকিং ডার্সিস hypocrisy. Option A হবে right answer. Next question, the transformation of Darcy is symbolically represented in the novel through his gift of books to Jane, his revised second proposal, his assistance in Lydia's marriage, his reappearance at Netherfield. লিডিয়ার ম্যারেজে তার অ্যাসিস্ট্যান্সটাই রিপ্রেজেন্ট করে এটা। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য কোট, দ্য ডেথ অফ ইয়োর ডটার উড হ্যাভ বিন আ ব্লেসিং ইন কম্প্যারিজন, স্পোকেন বাই লেডি ক্যাথরিন, মিস্টার বেনেট, মিস্টার কলিন্স, মিসেস বেনেট। অপশন বি মিস্টার বেনেট হয়ে যাবে রাইট অ্যান্সার। Next question, what literary device is used when Elizabeth imagines Darcy's housekeeper praising him before she herself re-evaluates her opinion? Dramatic irony, stream of consciousness, metaphor, foreshadowing. Dramatic irony. Option A. Next question, what was the original title of Pride and Prejudice when Jane Austen first drafted it in the 1790s? First impression, Sense and Sensibility, Prejudice and Pride, Love and Reason. First impression ছিল এর প্রথম টাইটেল, যেটা পরবর্তীকালে চেঞ্জ করা হয়। নেক্সট, Pride and Prejudice was originally written in which narrative form before being
revised. First person diary format, epistolary letter based format, verse novel, dramatic dialogue form. epistolary letter based novel ছিল, এটা letter based ফর্মে লেখা হয়েছিল, পরবর্তীকালে এটা চেঞ্জ করা হয়। ওই 1811-12 এই সময় নাগাদ তিনি এই নভেলে বিপুল চেঞ্জেস আনেন। নেক্সট, ইন হুইচ ইয়ার ওয়াজ প্রাইড অ্যান্ড প্রেজুডিস ফাইনালি পাবলিশড? 1801, 1811, 1813, 1817। 1813 সালে এটা প্রথম প্রকাশিত হয়েছিল। পাবলিশার ছিলেন টি এগারটন হোয়াইট হল। নেক্সট, জেন অস্টিন পাবলিশড প্রাইড অ্যান্ড প্রেজুডিস আন্ডার হার ফুল নেম, আন্ডার হার সিস্টার্স নেম, অ্যানোনিমাসলি অ্যাজ আ লেডি, অ্যাজ দ্য অথরেস। অ্যানোনিমাসলি অ্যাজ আ লেডি, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তিনি তার নিজের নামে প্রকাশ করেননি। Next question, which publishing house rejected first impression original version of the novel before its final success? Thomas Egerton, T. Cadell, Longman and Co., জন মোরে। দেখো, আমি যখন প্রাইড অ্যান্ড প্রেজুডিসের সম্পর্কে ডিটেইলসে আলোচনা করেছিলাম এর আগের ক্লাসে, সেখানে একটা জায়গাতে আমি বলেছিলাম তার বাবা যখন 1797 সালে নভেম্বরে, 1 নভেম্বরে লন্ডনের একজন বুক বিক্রেতা টি ক্র্যাডলকে একটা চিঠির মাধ্যমে তার মেয়ের এই নভেলের যে পাণ্ডুলিপি পড়তে বলেছিলেন, তিনি রিজেক্ট করেন এবং চিঠি ফেরত আসে। অপশন বি হবে রাইট অ্যান্ড। নেক্সট, জেন অস্টিন রিভাইজড দ্য ম্যানুস্ক্রিপ্ট অফ প্রাইড অ্যান্ড প্রেজুডিস বিফোর পাবলিকেশন ইন 95 to 97, 1801 to 2, 11 to 12, 15 to 16। দেখো, তিনি বিপুল পরিমাণ পরিবর্তন আনেন 1811 থেকে 12 সালে এই নভেলের ম্যানুস্ক্রিপ্টে বা পাণ্ডুলিপিতে। নেক্সট কোয়েশ্চেন, দ্য সেটিং অফ লংবার্ন ইজ লাইকলি ইন্সপায়ার্ড বাই অস্টেনস টাইম ইন বাথ, চর্টনস ভিলেজ লাইফ, পেম্বারলি এস্টেট ইন ডার্বিশায়ার, দ্য কান্ট্রি সাইড অফ কেন্ট। চর্টন ভিলেজ লাইফ, অপশন বি হবে রাইট অ্যান্সার। নেক্সট, দ্য নভেল ওয়াজ মোস্ট প্রবাবলি ইনফ্লুয়েন্সড বাই হুইচ 18th century লিটারারি অ্যান্ড মরাল মুভমেন্ট? রোম্যান্টিসিজম, সেন্টিমেন্টালিজম, গথিক রিভাইভাল, ট্রান্সেন্ডেন্টালিজম, সেন্টিমেন্টালিজম। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্ড। নেক্সট কোয়েশ্চেন, জেন অস্টিনস ফাদার সাপোর্টেড হার লিবার্টি talent by funding a trip to London for publishing, submitting first impressions to a publisher, writing letters in her name, publishing the novel anonymously। তিনি ফার্স্ট ইমপ্রেশনকে একটা পাবলিশারের কাছে সাবমিট করেছিলেন, এইভাবে তিনি কিন্তু তাকে সাপোর্ট করেছিলেন, যদিও সেটা তখন প্রত্যাখ্যিত হয়েছিল, কিন্তু তার হেল্প করার ধরন ছিল এইটা। Next question, which character is believed to be partly inspired by a real life sweeter of Jane Austen? Mr. Collins, Mr. Darcy, Mr. Bingley, Colonel Fitzwilliam। Darcy ক্যারেক্টারটা অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 1802 সালে দেখো, জেন অস্টিন অবিবাহিত ছিলেন, কিন্তু মনে করা হয় 1802 সালে হ্যাম্পশায়ার পরিবারের 21 বছর বয়সী উত্তরাধিকারী হ্যারিস বিগ উইদারকে বিয়ে করতে তিনি রাজি হয়েছিলেন ক্ষণিকের জন্য, কিন্তু পরের দিন সকালেই আবার তার মন বদলে যায়। এরকম একটা ধারণা পাওয়া যায় জেন অস্টিনের লাইফ থেকে, তো সেই হিসেবে বলা যায় অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, দ্য টাইটেল প্রাইড অ্যান্ড প্রেজুডিস ইজ বিলিভড টু হ্যাভ বিন ইন্সপায়ার্ড বাই হুইচ আর্লিয়ার লিটারারি ওয়ার্ক? দ্য সিজনস বাই জেমস থমসন্স, দ্য হিস্ট্রি অফ Tom Jones by Henry Fielding, Cecilia by Fanny Burney, Pamela by Samuel Richardson। Cecilia by Fanny Burney, এইটার সেই লাইনটি থেকে তিনি তার নভেলের নামকরণ করেন প্রাইড অ্যান্ড প্রেজুডিস। In Fanny Burney's Cecilia 1782, which phrase appears that likely inspired Austen's title? A marriage of pride and power, pride and prejudice must have their fall, prejudice may forgiven but not pride, love struggles against pride। Option B, pride and prejudice must have their fall। এই ফ্রেজটি 3 বার ধরে এই অধ্যায়ে বড় অক্ষরে ছিল, যেটা তার দৃষ্টি আকর্ষণ করে, এই থেকে তার ধারণা আসে তার নভেলের নামকরণে এই প্রাইড অ্যান্ড প্রেজুডিসটি ব্যবহার করার। Next question, Jane Austen's originally titled the novel Darcy and Elizabeth, The Five Sisters, First Impressions, Marriage and Manners। First Impressions, option C। এর আগেও কোশ্চেনটা ছিল এই সেটে, যাই হোক
Next question. Why did Jane Austen change the title from First Impressions to Pride and Prejudice? A novel with a similar title had already been published. To focus more on Elizabeth's point of view, the publisher insisted on a title change to reflect a more serious theme. Right answer hobe a novel with a similar title had already been published. Option A হয়ে যাবে right answer, কারণ তার লেখা থেকে তার প্রকাশনা করার মাঝখানে যে দীর্ঘ সময়কাল, এর মধ্যে অলরেডি একটা নভেল এবং আরও একটা কৌতুক এই নামে প্রকাশিত হয়। এটা আমি তোমাদের প্রাইড অ্যান্ড প্রেজুডিসের যে ডিসকাশন ক্লাস সেখানে আমি উল্লেখ করে দিয়েছিলাম। আশা করি যারা যারা সেই ক্লাসটি দেখেছো তাদের এই কোয়েশ্চেনটার অ্যান্সার করাতে কোনো রকম অসুবিধা হবে না। সো অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। এবং আজকের প্র্যাকটিস সেটের লাস্ট কোয়েশ্চেন, the final title Pride and Prejudice reflects which of the following best? Darcy's wealth and Elizabeth's wit, social etiquette and marriage rules, central character flaws and their resolution, comic misunderstandings in the novel. কোনটা রিফ্লেক্ট করে এই টাইটেল প্রাইড অ্যান্ড প্রেজুডিস? দেখো, সেন্ট্রাল ক্যারেক্টার ফ্লজ অ্যান্ড দেয়ার রেজলিউশন, অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। বোঝা গেছে? তো আশা করি প্রাইড অ্যান্ড প্রেজুডিসের ওপরে এই ডিসকাশন এবং আজকের এই প্র্যাকটিস সেটের ক্লাসটা করার পরে প্রাইড অ্যান্ড প্রেজুডিস থেকে কারোরই আর কোনো রকম অসুবিধে নেই, সবাই বুঝতে পেরেছো। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী প্র্যাকটিস সেট নিয়ে।